হাই ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে এনভায়রনমেন্ট অ্যাক্ট, সেটা কোন এনভায়রনমেন্ট অ্যাক্ট যেটা কিনা আমব্রেলা অ্যাক্ট বলে জানা হয়, তাছাড়াও আরও বিভিন্ন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আরডিএনএ জিনিসটা কি, সেটার ফুল ফর্ম এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো। তাছাড়াও তোমাদের কিন্তু যে ডাইজেস্টিভ সিস্টেমের বিষয়ে আরও বিভিন্ন রকম তথ্য এখানে দেওয়া থাকছে। সো দিস ইজ ইউর এডুকেটর মোনালিসা অ্যান্ড ইউ আর ওয়াচিং কমপ্লিট নাও। প্রথম সেন্টেন্সটাতে দেখো কি বলা হয়েছে, হুইচ এনভায়রনমেন্ট অ্যাক্ট ইজ অলসো নোন অ্যাজ আমব্রেলা অ্যাক্ট। যদিও ওখানে ইংরেজিতে আমি লিখেছি, কিন্তু এগুলোকে পরিষ্কার বাংলায় তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো। এনভায়রনমেন্ট অ্যাক্ট, কোন এনভায়রনমেন্ট অ্যাক্টকে আমব্রেলা অ্যাক্ট বলে জানা হয়। এটা কিন্তু এনভায়রনমেন্টের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। যদিও এটা 5 নম্বর কি এরকম ধরনের প্রশ্ন হলে তোমরা এটা লিখতে পারো, কিন্তু এর মধ্যে অনেক শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে। দেখো কি বলা হয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, এই যে একটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, এটাকেই কি হয়েছে, এটাকে বলা হচ্ছে কিন্তু আমব্রেলা অ্যাক্ট। এটা কি না পার্লামেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা একটা গঠিত অ্যাক্ট। এবার কি বলা হয়েছে, এটাকে কেন বলা হয়েছে, দিস অ্যাক্ট ইজ অলসো নোন অ্যাজ আমব্রেলা অ্যাক্ট। কেন এটাকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়, ছাতা অ্যাক্ট কেন বলা হয়, ছাতা আইন? কারণ বিকজ ইট ইজ ডিজাইন্ড টু প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর সেন্ট্রাল গভর্নমেন্ট কোঅর্ডিনেশন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ভেরিয়াস সেন্ট্রাল অ্যান্ড স্টেট অথরিটিস। এগুলোর মানে হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে, একসঙ্গে সহযোগিতা করে, স্টেটের সঙ্গে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একসঙ্গে সহযোগিতায় বিভিন্ন ধরনের যে প্রিভিয়াস লগুলো, যেমন ওয়াটার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, এই যে পরিবেশ রিলেটেড বিভিন্ন রকমের যে অ্যাক্ট বা আইনগুলো, সেইগুলো কার্যকরী করার উদ্দেশ্যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1886 দ্বারা দুজনেরই কিন্তু কোঅর্ডিনেশনটাকে একসঙ্গে করা হয়েছে, যাতে সেন্ট্রালে যখন কোনো কিছু একটা লাগু হবে, কোনো কিছু এনভায়রনমেন্ট রিলেটেড কোনো কিছু লাগু হবে আইন, সেটা যেন সম্পূর্ণরূপে স্টেটকেও কভার করে। তাহলে স্টেট এবং সেন্ট্রাল এই সমস্ত বিষয়টাকে একটাই ছাতার তলায় নিয়ে আসা হয় বলে এই অ্যাক্টটাকে বলা হয় আমব্রেলা অ্যাক্ট। এই আমব্রেলা অ্যাক্টটাকে দেখো এখানে এই জন্যই বলা হয়েছে, ডিজাইন এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোঅর্ডিনেশন আর তার সঙ্গে যে স্টেট অথরিটিস, সেইগুলো কিন্তু তাদের যে কোঅর্ডিনেশনটা একসঙ্গে কাজ করতে পারে। এই অ্যাক্টটার বিষয় মোটামুটি জানলে এই সম্পর্কে আমি আরও কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট যেগুলো বলে দিই। যেমন দেখো এই অ্যাক্টের আন্ডারেই কিন্তু যে ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল, এটা যখন তোমরা কোনো রিপোর্ট বা প্রতিবেদন লিখবে তখনও এই পার্টটা ইনক্লুড করতে পারো। যে ভোপাল যে গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল, যেটা ভোপাল ডিজাস্টার, তখন কি এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এটার আন্ডারে কিন্তু এর বিষয়ে নেওয়া হয়েছিল, পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এই অ্যাক্টের উদ্দেশ্যটা কি, দ্য পারপাস, এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে, যেটা কিনা বলা হয়েছে যে এটা কেম ইন্টু ফোর্স, মানে কি এটা কার্যকরী হয়েছিল 19 নভেম্বর 1886 থেকে কার্যকর হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, দ্য পারপাস অফ দ্য অ্যাক্ট ইজ টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন অফ ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট। হিউম্যান এবং এনভায়রনমেন্ট এই বিষয়ে ইউনাইটেড নেশনের যে কনফারেন্সটা হয়েছিল, এই অ্যাক্টের উদ্দেশ্য হলো সেইখানে ডিসিশনগুলো সেইগুলোকে কিন্তু ভারতে কার্যকরী করা। এটাকে কি রিলেট দ্য প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ হ্যাজার্ড টু হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং। তার মানে কি, যে এই যে পরিবেশ যে দূষিত হচ্ছে, যেমন ধরো তোমাদের ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল, এরপরে প্রচুর মানে পরিবেশ দূষণ ঘটেছিল, তার ফলে কী হলো, তার ফলে হিউম্যান বিংস এবং অন্যান্য জীবজন্তুর প্রতি যে হানিটা হলো, এই রিলেটেড এইগুলোর জন্য যে প্রতিবন্ধকতার জন্য যে অ্যাক্ট, সেটাই কিন্তু এই কারণে কিন্তু এই অ্যাক্টটা চালু করা হয়েছিল। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছে এই অ্যাক্টটা কি প্রোভাইড করে, তাহলে কি প্রোটেকশন প্রোভাইড করে আর ইমপ্রুভমেন্ট করে কি এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্টের জন্য। আর এই ইমপ্রুভমেন্ট কিসের, এনভায়রনমেন্ট রিলেটেড, এর সঙ্গে কানেক্টেড যে আরও বিভিন্ন জিনিসগুলো, সেইগুলো মানে দূষণ বা সেগুলো থেকে মানুষ পশু কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইগুলোকে প্রিভেন্ট করা এবং এই দিক থেকে ইমপ্রুভ করার জন্য কিন্তু এই অ্যাক্টটা লাগু হয়েছে। এরপরে দেখো এই যে এটা হয়েছিল, ইউনাইটেড নেশনস কনফারেন্স হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, স্টকহোমে হয়েছিল, জুন 1972 সালে হয়েছিল, যেখানে ইন্ডিয়া কিন্তু পার্টিসিপেট করেছিল। এই বিষয়গুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের আন্ডারলাইন করলাম। তাহলে মোটামুটি আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে যদি টিকা থাকে বা আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে যদি জানার থাকে কিছু, এখানে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা পেয়ে যাচ্ছ। এরপরে আমি চলে যাচ্ছি আরডিএনএ। আরডিএনএ বলতে কি, এই আরডিএনএ জিনিসটা কি, আরডিএনএর ফুল ফর্মটা হচ্ছে, আমরা অনেকবারই পড়েছি আরডিএনএ, রিকম্বিনেন্ট। এই ওয়ার্ডটা থেকেই দেখো বুঝতে পারছো, কম্বিনেশন করা।
পুনরায় ডিএনএকে কম্বিনেশন করা। ডিএনএ তো একটা আছে সেলের মধ্যে, তো প্রত্যেকটা ডিএনএ তো থাকছেই, প্রত্যেক বিভিন্ন সেলে বিভিন্ন টাইপের ডিএনএ থাকছে, কিন্তু যখন একটা সেলের ডিএনএর সঙ্গে আর একটা সেলের ডিএনএ, এই দুটোকে ধরো, দুটো সেলে ডিএনএ আছে, ডিএনএর যে স্ট্র্যান্ডসগুলো হয় সেগুলো আছে, তো এই যে ডিএনএ স্ট্র্যান্ডসগুলোকে, এগুলোকেই যখন ভেঙে একটা নতুন টাইপের ডিএনএ ফর্ম করা হচ্ছে, যে ডিএনএটার মধ্যে আমরা এর থেকেও কিছু গুণ নিচ্ছি, এখান থেকেও কিছু গুণাগুণ নিচ্ছি, সেই ডিএনএটাকে যখন আবার একটা অন্য সেলে পুট করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ, মানে কম্বিনেশন করা হয়। কম্বিনেশন করা বুঝতে পারছো যে কম্বিনেশন করা মানে কি, দুটো জিনিসকে আবার পুনরায় রিকম্বিনেশন, পুনরায় কিন্তু মিশ্রণ করা হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএ বিষয়টা কি একবার দেখে নাও। দ্য মলিকিউলস অফ ডিএনএ, মানে ডিএনএর যে মলিকিউলসগুলো, ছোটো পার্টগুলো, ফ্রম টু ডিফারেন্ট স্পিসিস, দুটো আলাদা আলাদা স্পিসিস নিলাম, সেখানকার দুটো রকমের ডিএনএ মলিকিউলস নিলাম, দ্যাট আর ইনসার্টেড ইনটু এ হোস্ট অর্গানিজম, একটা নতুন হোস্ট অর্গানিজমে, অন্য একটা সেলের বলতে পারো, অন্য একটা সেলে কিন্তু সেখানে ইনপুট করা হলো, টু প্রডিউস নিউ জেনেটিক কম্বিনেশন, নতুন একটা জেনেটিক কম্বিনেশন আনার জন্য। এরকম করে কিন্তু যখন একটা পশু, দুটো বিভিন্ন রকম পশু, ধরো নেওয়া হলো গাধা এবং ঘোড়া, ঠিক আছে, খুব হাস্যকর লাগবে হয়তো শুনতে, গাধা এবং ঘোড়া এই দুটোকে যখন সংকরায়ন করা হলো, তারপরে তাদের ডিএনএর কিছু চেঞ্জেস করা হলো, তারপরে একটা নতুন প্রাণী উদ্ভব করা হলো, সেই রকম করে কিন্তু আমরা বলতে পারি ডিএনএ, এই আর ডিএনএটা কিন্তু এই কারণেই ফর্ম করা হয়। আরও বিশেষ কিছু বিষয় জানবো আর ডিএনএর বিষয়ে, সেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। দিজ আর ভ্যালুয়েবল টু সায়েন্স, মেডিসিন, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, বিশেষত সায়েন্সে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আর ডিএনএর বহুত ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। আর ডিএনএ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমি তোমাদের বলি। এই আর ডিএনএর মাধ্যমে এমন কিছু ব্যাকটেরিয়াকে ক্রিয়েট করা হয়, এমন কিছু ব্যাকটেরিয়াকে সৃষ্টি করা হয়, যেগুলো কিন্তু কি সংশ্লেষ করতে পারে না, হিউম্যান ইনসুলিন সংশ্লেষ করতে পারে, বা হিউম্যান গ্রোথ হরমোন যেগুলো, সেইগুলো কিন্তু এরা সংশ্লেষ করতে পারে। তাছাড়া কি এর মাধ্যমে কি ইনসুলিন সংশ্লেষ করতে পারে, মানে কি সেখানে আমাদের সুগারের বা ডায়াবেটিসের চিকিৎসার জন্য সেটা দরকার। হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনের জন্যও কিন্তু, এই হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন তৈরির জন্যও কিন্তু এই আর ডিএনএ পদ্ধতি, টেকনোলজিটা কিন্তু অবলম্বন করা হয়। আরও বিভিন্ন জিনিস করা হয়, বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিজিজগুলো হয়, সেই ডিজিজগুলোকে থেরাপি করার জন্য যে জিন থেরাপি অ্যাপ্লাই করা হয়, সেই জিন থেরাপিও কিন্তু এই আর ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্টি করা হয়। ঠিক আছে, জিন থেরাপি করা হয় যখন, তখন কি একটা সাধারণ যে জিন, সেখানকার মধ্যে যে ডিএনএটা আছে, সেইটাকে কিন্তু এখানে করা হয় কি, রিকম্বিনেন্ট করা হয়। সেখানে জিনের গঠনগত পদ্ধতিটাকে, যে গঠনগত দিকটাকে সেখানে চেঞ্জ করে বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজগুলো সারানোর ক্ষেত্রেও কিন্তু এই আর ডিএনএ কিন্তু পদ্ধতি, টেকনোলজিটা ব্যবহার করা হয়। বুঝতে পারলে তোমরা? এবার দেখো এর পরেরটা কি বলি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কীরকম হয়, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও, এটার ফুল ফর্ম পেয়ে গেলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারো। এটা কিন্তু জিএমও এর ফুল ফর্ম তোমাদের লিখতে দিলে কিন্তু তোমরা লিখতে পারো জানো। এটা কি না, যখন একটা যে নতুন যে অর্গানিজমটার মধ্যে কিন্তু এটা পুট করা হলো, নতুন একটা জিনের, নতুন একটা ডিএনএ গঠন করে সেটার মধ্যে পুট করা হলো, সেটাকেই কিন্তু বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, বুঝতে পারলে এই বিষয়টা? এরপরে দেখো আমি চলে আসছি, ডেসক্রাইব দ্য প্রসেস অফ প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজম কেমন করে হয়, কোথায় হয় না, যকৃতে হয়। যকৃতের মধ্যে প্রোটিনের মেটাবলিজম কেমন করে হয়, এটা কিন্তু আমরা জানবো। এমনিতে কিন্তু আমরা অনেকেই জানি যে প্রোটিনের কীরকম মেটাবলিজম হয়, বা প্রোটিনের পরিপাক কী, প্রোটিন পরিপাক কেমন করে হয়, সেই বিষয়টা তোমরা মোটামুটি কিন্তু জানো। যেমন যে প্রোটিন পৌষ্টিক নালীর পাকস্থলী বা ক্ষুদ্রান্তে পাচিত হয়, এটা কিন্তু মুখবিবরে পাচিত হয় না কোনোভাবেই, কিন্তু মুখবিবরে বা লালারসে এরকম কোনো প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক এনজাইম থাকে না, যার ফলে কিন্তু মুখবিবরে কোনোভাবেই প্রোটিন পরিপাক হয় না। মুখবিবরে কি হয়, শর্করা, এটা কিন্তু পরিপাক হয়। এটা আমরা শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখতে পারি। তাহলে কি হয়, প্রোটিনের যে পরিপাক পদ্ধতিটা আমি তোমাদের কিছুটা বলি, যে পাকস্থলীতে এটা কিন্তু হয়, পাকস্থলীতে প্রোটিন খাদ্য যখন পৌঁছায়, তখন পাক গ্রন্থি থেকে পাকরস নিঃসৃত হয়। আর এই পাকরসে কি থাকে, যে পেপসিন কি হয়, পেপসিনের সঙ্গে আর তাছাড়া কি আমাদের যে অন্ত্র থেকে HCl নির্গত হয়। HClই কিন্তু সেই একটাই মাত্র অ্যাসিড যেটা কিন্তু আমাদের দেহে অবস্থান করে। আমাদের দেহে অবস্থান শুধুমাত্র সেটা নয়, আমাদের কিন্তু অন্ত্রে অবস্থান করে,
সেটাকে বলা হয় কি, কোন অ্যাসিড না HCl। এই HCl কি করে, শুধুমাত্র সহায়তা করে না প্রোটিনকে বা পেপসিন এই HCl এর সহায়তায় যে প্রোটিনকে পেপটনে পরিণত করে তাই নয়, HCl কিন্তু আরও বিভিন্ন কাজ করে। সেটা কি, খাবারের মধ্যে যেসব জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু মেরে ফেলে। তাছাড়া কি হয়, তারপরে পাকস্থলীতে মোটামুটি এরকম পরিপাকটা শেষ হওয়ার পরে ক্ষুদ্রান্তে কীরকম হয় এটা আমি তোমাদের জাস্ট বলে রাখছি, তোমাদের অবশ্যই হয়তো এগুলো মনে আছে, যদি মনে না থাকে আমি এই রিলেটেড আবার ভিডিও করে দেবো। ক্ষুদ্রান্তে পরিপাক তারপরে হয়, ক্ষুদ্রান্তে কি ডিওডিনাম অংশে খাদ্যবস্তু যখন এসে পৌঁছায় তখন অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস মিশে যায়। আর অগ্নাশয় রসে কী থাকে, ট্রিপসিন থাকে, আর আন্ত্রিক রসে কী থাকে, ইরিপসিন থাকে। ট্রিপসিন, ইরিপসিন, এর আগে আমরা কি পেলাম, পেপসিন। তাহলে তিনটে জিনিস, তাহলে পাকস্থলীতে যেটা থাকে, পাকস্থলীতে যে এনজাইমটা বা উৎসেচকটা থাকে সেটা হলো পেপসিন। সেরকম আবার দেখো ক্ষুদ্রান্তে যখন পরিপাক হয় তখন কি কি আসে, সেখানে যেগুলো থাকে সেখানে অন্ত্রাশয় যে রস, অগ্নাশয় থেকে যে রসটা আসে, অগ্নাশয় থেকে যে আমাদের প্রধান বস্তুটার কি বলবো, যেটা এনজাইমটা আসে সেটা কি ট্রিপসিন, এবং আন্ত্রিক রসে কি ইরিপসিন। তাহলে তিনটে জিনিসের আমরা নাম পেলাম যেগুলো প্রোটিনের বিপাকে কিন্তু সাহায্য করে, পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন। এই যে তিনটে জিনিস কি করে, এগুলো কিন্তু প্রোটিন ভঙ্গক উৎসেচক, প্রোটিনকে ভেঙে দিতে পারে। ট্রিপসিন কি করে, পেপটনকে পেপটাইডে পরিণত করে, পেপটনকে যখন পেপটাইডে পরিণত করে। আর ইরিপসিন কি করে, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাই কিন্তু হলো প্রোটিনের বিপাকের শেষ অংশ। এবার অ্যামাইনো অ্যাসিডটাকে, এই অ্যামাইনো অ্যাসিডকে কীভাবে শরীরে পুরোপুরি শরীরে কিন্তু আত্তীকরণ হয়, শরীরে কিভাবে ছড়িয়ে যায়, সেটা কিভাবে, সেই প্রোটিনেরই যে মেটাবলিজমটা লিভারের মাধ্যমে। এই যে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে শেষ অংশ, প্রোটিন কিন্তু সমস্ত রকমভাবে পরিপাক হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিডের যে আত্তীকরণটা হয় সেই বিষয়ে এবার আমরা জানবো, সেটা কিন্তু লিভারের মাধ্যমে হয়। আমরা তাহলে কি পেলাম, আমরা পেলাম যে এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা কী হয়, অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু ক্ষুদ্রান্তে শেষ বস্তু হিসাবে, প্রোটিনের শেষ বস্তু হিসাবে ক্ষুদ্রান্তে অ্যামাইনো অ্যাসিড পড়ে থাকলো। এইবার দেখো কি বলা হয়েছে, দ্য লিভার প্লেজ অ্যান এসেন্সিয়াল রোল। লিভার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে মেটাবলিজম করতে, কিসের, প্রোটিনের আত্তীকরণ ঘটাতে, সেটাকে শরীরে শক্তি হিসেবে প্রদান করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো কি করে, এই যে অ্যামাইনো অ্যাসিড যেটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে পাওয়া গেল সেটাকে একটু পরিবর্তিত করে নেয়, সেই যে ডাইজেস্টেড বা হজম হয়ে যাওয়া যে অ্যামাইনো অ্যাসিডটা সেটাকে কিন্তু পরিবর্তিত করে দেয়, যাতে সেখান থেকে এনার্জি প্রডিউস করতে পারে, অর মেক কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাট, সেখান থেকে আরও যাতে কার্বোহাইড্রেট এবং ফ্যাটে পরিণত করতে পারে, তার জন্য লিভারের সেলগুলো কাজ করে। এবার দেখো, এ বাই প্রোডাক্ট অফ দিস প্রসেস ইজ এ টক্সিক সাবস্টেন্স। এই যে প্রোটিনের বিপাকের ফলে কি হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখানে মনে রাখার সহজ বিষয় হলো অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়েছি, অ্যামাইনো অ্যাসিডকে যখন লিভারের সেলগুলো আরও বিভিন্নভাবে ভাঙছে তখন কি হয়, একটা টক্সিক মানে একটা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যেটা কিনা কি, অ্যামোনিয়া। তাহলে আমরা কি পেলাম, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এবার কি, এটা বাই প্রোডাক্ট মানে কি, একটা আরেকটা আলাদা বস্তু হিসাবে এটা উৎপন্ন হয়, হুইচ দ্য লিভার কনভার্টস ইন্টু এ মাচ লেস টক্সিক সাবস্টেন্স কল ইউরিয়া। এরপরে কি হয়, লিভার কিন্তু এটাকে কি করে, এই অ্যামোনিয়াটাকে আর একটু কম বিষ, সেটা কি লেস টক্সিক মানে কি, অতটাও বেশি ক্ষতিকর নয়, সেরকম একটা সাবস্টেন্স তৈরি করে যেটাকে বলা হয় ইউরিয়া। যে কারণে আমাদের বলা হয় ইউরিনের মধ্যে কিন্তু ইউরিয়া থাকে। ইউরিয়া ইজ দেন রিলিজড ইনটু দ্য ব্লাড। তারপরে যেরকম তোমরা জানো যে এই ইউরিয়াটাকে কি হয়, ব্লাডে মিশিয়ে দেওয়া হয়, তারপরে সেই ব্লাডটা কিডনিতে যায়, কিডনির মধ্যে ওটা পিউরিফাইড হয়। এই পিউরিফাইড হওয়ার পরে কি হয়, সেখান থেকে ব্লাড থেকে যখন কিডনির মধ্যে যখন ব্লাডটা পিউরিফাই হওয়ার পরে কি হয়, সেই ইউরিয়াটা কিন্তু আমাদের বডি থেকে আমরা এটা ফিল করি, যে আর্জটা আমরা ফিল করি, আমরা তখন কি করি, টয়লেট যাই এবং সেই ইউরিয়াটা সেইভাবে কিন্তু বডি থেকে বেরিয়ে যায়। এখানে বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারলে যে কেমনভাবে এখানে প্রশ্নটা কি, এই প্রশ্নটা কিন্তু অনেকবার পেয়ে যাবে, যেখানে কি প্রোটিনের বিপাক কেমনভাবে হয়। ঠিক আছে, পাকস্থলীতে প্রোটিনের পরিপাক বা ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক কেমন করে হয় সেটা কিন্তু অনেকবার দেখেছো, কিন্তু এখানে তোমরা জানলে একটা অন্য প্রশ্ন, যেটা কিন্তু কি, প্রোটিন মেটাবলিজম লিভারে কিভাবে হয়, লিভার সেই প্রোটিনটা যেটা অ্যামাইনো অ্যাসিড পেলো সেটাকে লিভার কিভাবে সংশ্লেষ করে।
তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। অ্যান্ড আমরা কিন্তু তোমাদের এই ধরনের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো এগুলোর একটু বিশদে রাখছি, কারণ যাতে আইসিডিএস যারা দিচ্ছ তাদেরও এটাতে হেল্প হয়, এবং তার সাথে সাথে যারা রেল দিচ্ছ রেলের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন অনেক আসতে পারে, যেরকম তোমরা দেখলে এর মধ্যে অনেক কিন্তু ছোট প্রশ্ন লুকিয়ে আছে, সেইগুলো তোমরা চাইলে কিন্তু কপি করতে পারো। এবং এই ধরনের আরও ভিডিওর পরে পেতে চলেছো। আমরা কিন্তু আইসিডিএসের জন্য একটা স্পেশাল সাজেশন আনছি, যেই সাজেশন থেকে তোমরা অবশ্যই আইসিডিএসের যে মেইন এক্সামিনেশন সেখানে কিন্তু তোমরা কমন পাবে। তার জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই।